স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। শুরুতে জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যোগে। সংস্কার তো সকলের জন্য কল্যাণ, তাহলে যারা চান না তাদের মতলব আছে। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। পিআরের যে পদ্ধতিতে ইলেকশনটা হচ্ছে, যে যার বাটোয়ারাটা পাবে এই নিয়ে ব্যস্ত আছে। অস্থিতিশীল একটা ঝুলন্ত পার্লামেন্ট হলে, অস্থিতিশীল গভর্নমেন্ট হলে নেক্সট দেশের কি অবস্থা হবে, এই সব কিছু তাদের মাথায় নেই। এবারে থাকছে বিস্তারিত। আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে আরেকটি লড়াই হবে। সেই লড়াইয়ে তারুণ্যের শক্তিকে নিয়ে বিজয় অর্জন করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে তিনি আরও বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের সেবক হিসেবে কাজ করবে জামায়াত। এ সময় জাতীয় নির্বাচনের আগে মৌলিক সংস্কারে গুরুত্ব আরোপ করেন জামায়াত নেতারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, মৌলিক সংস্কার সহ ৭ দফা দাবিতে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে ঘিরে জনসমুদ্র সোহরাওয়ার্দী উদ্যান। দলীয় পতাকা ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে স্লোগানে মুখর লাখো নেতাকর্মী। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে কল্যাণ রাষ্ট্র গড়তে চায় জামায়াত। এর জন্য সংস্কারের বিকল্প নেই। সংস্কার তো সকলের জন্য কল্যাণ, তাহলে যারা চান না তাদের মতলব আছে। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে, কোরআন এবং সুন্নাহ আইন চলবে। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। সভাপতির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী দিনে আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। বক্তৃতা দেওয়ার সময় গরমে অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন জামায়াতের আমির। পরে কিছুটা সুস্থ হয়ে মঞ্চে বসেই আবারও কথা বলেন তিনি। জানান, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের সেবক হিসেবে কাজ করবে। বলছিলাম, জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। আগামী জাতীয় নির্বাচনের আগে রাজধানীতে জামায়াতে ইসলামীর এই শোডাউন দেশের রাজনীতিতে যোগ করবে ভিন্ন মাত্রা। দলটির নেতাকর্মীরা বলছেন, এটি শুধুই একটি দলীয় কর্মসূচি নয়, বরং ফ্যাসিবাদ মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের সূচনা। এখন দেখার বিষয়, দেশের রাজনীতির মাঠে এই দাবিগুলো কতটা প্রভাব ফেলে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। এদিকে পিআর পদ্ধতির নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হলে দেশের স্থিতিশীলতা নষ্ট হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর বনানীতে একটি হোটেলে বাংলাদেশ সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস নামের একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান আয়োজিত জুলাই অভ্যুত্থান ও রাজনীতিতে গুজব শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। পিআরের যে পদ্ধতিতে ইলেকশনটা হচ্ছে, যে যার বাটোয়ারাটা পাবে এই নিয়ে ব্যস্ত আছে। কিন্তু ডেমোক্রেসির কি অবস্থা হবে, আমাদের দেশের কি অবস্থা হবে, স্থিতিশীলতা আসবে কিনা, কোনো গভর্নমেন্ট ফর্ম করার মতো কেউ কোনো মেজরিটি পাবে কিনা, এবং তাহলে অস্থিতিশীল একটা ঝুলন্ত পার্লামেন্ট হলে, অস্থিতিশীল গভর্নমেন্ট হলে নেক্সট দেশের কি অবস্থা হবে, এই সব কিছু তাদের মাথায় নেই। তাদের মাথায় আছে যে স্লাইস অফ কেক দিতে হবে। গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দাবিতে আজ ঢাকায় সমাবেশ করে জামায়াতে ইসলামী। জামায়াত নেতারা বলেছেন, বিপুল সমাবেশের মাধ্যমে তারা একটা বার্তা দিতে চেয়েছেন
সরকার, প্রশাসন এবং এমনকি কমিশনকেও। অন্যদিকে পিআর নিয়ে তুমুল বিরোধিতা করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, পিআর পদ্ধতির নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হলে দেশের স্থিতিশীলতা নষ্ট হতে পারে। আর কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, নির্বাচনে পিআর পদ্ধতি এবং সংস্কার ইস্যুতে ঐক্যমত্য ছাড়া ভোটের পরিবেশ তৈরি হবে না। এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজ আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। আজিজুল বারী হেলাল, শুরুতে একটু আপনার কাছে জানি যে গতকাল জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার তিনি বলেছিলেন যে আজকে যে সমাবেশটা তারা করলেন, এই সমাবেশটা একটা বার্তা যাতে সরকার, প্রশাসন, দেশবাসী এমনকি কমিশনকেও জামায়াত জানাতে চায়। এ নিয়ে আসলে কি মন্তব্য করবেন? আজকে মানে জামায়াত যে সমাবেশ করে যে বার্তাটা দিতে চেয়েছে, এটা নিয়ে আপনার মন্তব্যটা একটু জানতে চাই। মাওলানা আব্দুল হালিম, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার গতকাল গণমাধ্যমে বলেছিলেন যে সমাবেশ করে একটা বার্তা আপনারা সরকার, প্রশাসন, দেশবাসী এমনকি কমিশনকে আপনারা দিতে চেয়েছেন বা জানাতে চেয়েছেন, এবং আজকের এই সমাবেশটা নির্বাচনের টার্নিং পয়েন্ট হিসেবে আপনারা দেখছেন। মানে আজকে যে ব্যাপক উপস্থিতি জামায়াত ইসলামীর কর্মী সমর্থকদের, সেটা থেকে আসলে আপনারা কি বার্তা দিলেন বা কি বার্তা দিতে চেয়েছেন? জি, আহমদ আলা রাসূলুল কারীম। প্রিয় সঞ্চালক, উপস্থিত আমাদের ছাত্র জীবনের আমাদের প্রিয় নেতা, সংগ্রামী নেতা আজিজুল বারী হেলাল ভাই এবং দেশে বিদেশে আজকে এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট বাইশক এবং বিভিন্ন পর্যায়ের ভাই বোনেরা, আমরা যে বার্তাটা দিতে চেয়েছি, প্রথমে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা আল্লাহর রহমত এবং দেশবাসীর সহযোগিতায়, সর্বপর্যায়ের মানুষের দোয়ায় সরাতে উদ্দিনে এই জাতীয় সমাবেশ করতে পেরেছি। এটা রাজনৈতিক দলগুলোর জন্য একটি বার্তা যে সুশৃঙ্খল ভাবে এরকম জাতীয় সমাবেশ করা যায়, যে দলে করুক সেটা রাজনীতির জন্য একটা সুবাতাস। দ্বিতীয় হচ্ছে, এই জাতীয় সমাবেশ গুলোকে এই সময়ের মধ্যে আমাদের তিনজন আল্লাহর রাব্বুল আলামিন এর কাছে চলে গিয়েছেন। গতকাল খুলনা থেকে আসছে ডাকব উপজেলা জামাতের আমির, রাজশাহী থেকে একজন, আর আজকের অনুষ্ঠানের সকালে আরেকজন ইন্তেকাল করেছেন ইসলামী ব্যাংক হসপিটালে। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুন, জান্নাতবাসী করুন। আমরা যে বার্তাটা দিতে চেয়েছি, আপনারা জানেন যে আমরা 7 দফা দাবিকে সামনে রেখে এই জাতীয় সমাবেশের আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, সকলের সহযোগিতার জন্য। প্রথম বার্তাটা আমাদের সম্মানিত আমির জামাত কথায় তিনি বলছেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাই আমরা, এবং আরেকটি লড়াই 24শে গণ অভ্যুত্থানের মতো আরেকটি লড়াই, সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আমরা চাচ্ছি যে আমাদের দেশের মানুষ দল নির্বিশেষে দুর্নীতি কারণে লোকেরা তাদের অধিকার ফিরে পাচ্ছে না। ছাত্র গণ অভ্যুত্থানের যে মূল স্লোগান ছিল যে বৈষম্য বিরোধী, বৈষম্যের বিলোপ, ফ্যাসিবাদের বিলোপ, এটা করতে হলে দুর্নীতিগ্রস্ত আমাদের এই সমাজ, রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং মানুষের মধ্যে নৈতিক অনুভূতি জাগ্রত করতে হবে। এটা শিক্ষা, যেটা মোটিভেশন, আর হচ্ছে রাষ্ট্রীয় নিয়ম কানুন। এটাই আমাদের একটা বার্তা আমির জামাতের প্রথম কথায় আমরা দিয়েছি। জি, মাওলানা আব্দুল হালিম, মানে এই ধরনের বার্তাগুলো তো সাধারণত নির্বাচন সামনে রেখে করা হয়, মানে আপনারা আজকের এই শোডাউনটা কি আসলে সেই নির্বাচনকে টার্গেট করেই, মানে আপনারা কি নির্বাচনী কি বলবো, মানে নির্বাচনী শোডাউনে আপনারা যোগ দিলেন? আমাদের যে 7 দফা দাবি,
আমরা যে প্রচারপত্র করেছি ওখানে স্পষ্টভাবে আমরা বলেছি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে আমরা এই 7 দফা দাবি আমরা দিয়েছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের এই জিনিসগুলো যদি আমরা সকলে মিলে, বিশেষ করে সরকার যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি নিশ্চিত করতে পারে, আরো যে দাবিগুলো দিয়েছি, তাহলে আমরা সবাই মিলে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি আমরা আছি, এক এক দলের এক এক পর্যায়ে আমরা আছি, তাহলে আমরা একটা মানুষের কাঙ্ক্ষিত একটা নির্বাচন। জি, আজিজুল বাড়ি হেলাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? এখন শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমিও আপনাকে খুব পরিষ্কার শুনছি। আপনার কাছে আমার প্রশ্ন যে জামায়াত পিআর চাইছে, এনসিপি বলছে যে উচ্চকক্ষে পিআর না হলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। আপনারা বরাবরই এর বিরোধিতা করে এসেছেন এবং আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে এটা হলে একটা ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে এবং সেটাতে দেশ অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা করেছেন তিনি। কি দেখেন, কি কারণে? জি, আপনি আমাকে প্রথমে প্রশ্ন করেছিলেন, আমি ইন্টারনেট ব্যারিয়ারের ফলে উত্তর দিতে পারিনি, সেজন্য আমি প্রথমের থেকে যেটা বলতে চাচ্ছি যে জামাতে ইসলামী বাংলাদেশ আজকে সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশটি করেছে, এই সমাবেশটিকে কোনোভাবেই বলতে পারেন না নির্বাচনের পক্ষের একটি সমাবেশ। মানে নির্বাচনকে বিঘ্নিত করবার জন্য, নির্বাচনকে পিছিয়ে নেবার জন্য, নির্বাচনকে বিলম্বিত করবার জন্য এই সমাবেশ। এই সমাবেশের 7টি দফা যদি আপনি পয়েন্ট টু পয়েন্ট পড়েন, একটা দফার ভিতর দেখবেন যে তারা নির্বাচন চায়। তাহলে কি অনির্বাচিত হয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো বিধান আমাদের সংবিধানে আছে? সেজন্য আমি বলছি তারা যে নির্বাচনের পক্ষে, নির্বাচনটা যে দরকার, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন নির্বাচন। কারণ কি বাংলাদেশের যে ইকোনমিক ডেভাস্টেশন হচ্ছে, যে সোশ্যাল ক্রাইম হচ্ছে, যে ল এনফোর্সিং এজেন্সির যে আপনার দুর্বল হয়ে পড়তেছে, সরকার নিজেও দুর্বল, এর ফলে হচ্ছে কি আমাদের ফ্যাসিবাদের যে পরাজিত শক্তি তাদের যে উত্থান ঘটছে। আপনি গোপালগঞ্জের ঘটনাটাকে লক্ষ্য করুন যে ফ্যাসিবাদের পরাজিত শক্তিরা কিভাবে গণ অভ্যুত্থানের উপরে আঘাত করছে, এবং এই ফ্যাসিবাদের পরাজিত শক্তিরা আজকে আপনার এই সময় পেয়ে তারা ষড়যন্ত্র করার এবং গণ অভ্যুত্থানকে আঘাত করার সুযোগ পেয়ে যাচ্ছে। এর সাথে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র, আমাদের এই রাষ্ট্র ভারত, যে আমাদের এই পরিবর্তনকে ভালোভাবে নেয়নি, তারাও চাচ্ছে বাংলাদেশে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি করবার। এই জন্য দেখবেন সবসময় নির্বাচন বিরোধী একটা বক্তব্য, অল টাইম নির্বাচন বিরোধী একটা বক্তব্য। কিন্তু তাদের সেক্রেটারি জেনারেল তো বললেন যে এটা নির্বাচনের একটা টার্নিং পয়েন্ট হিসেবে তারা এই সমাবেশকে দেখছেন। তারা নির্বাচনের নানান পদ্ধতি নিয়ে দাবি তুলেছেন, তারা লেভেল প্লেইং ফিল্ড চাইছেন। এগুলো তো সব রাজনৈতিক দলেরই আসলে নির্বাচনকে সামনে রেখে চাওয়া থাকে। আমি বলছি যে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করবে না। তাহলে আপনি বলেন এটা কোনো লজিক্যাল কথা হলো? সংস্কার একটা আপনার রিলেটিভ টার্ম, এটা কোনো অ্যাবসলিউট টার্ম না যে আপনি আজ সব সংস্কার করব তারপরে নির্বাচন। আবার বলছেন বিচার শেষ করতে হবে, আজকেও বলছে সেই বিচার। আমরা যেখানে সমস্ত দল ঐক্যমত কমিশনের সাথে বসে আমরা জুলাই সনদের ব্যাপারে ঐক্যমত হয়েছি, সংস্কারের ব্যাপারে ঐক্যমত হয়েছি, বিচারের ব্যাপারে ঐক্যমত হয়েছি, এখন আমরা সামনে প্রয়োজন নির্বাচনটা। আপনি দেখবেন নির্বাচনকে পাশ কাটানোর জন্য যত রকম বয়ান তৈরি দরকার এই জামাত ইসলাম শুরু করেছে। তাদের অতীতের রাজনৈতিক যে ভুল তারা করেছিল, আবারও বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং গণতন্ত্রের যাত্রাকে বিঘ্ন করবার জন্য কার ব্যাগেজ বহন করছে। কারণ কি আপনি দেখেন এই এত বড় একটা সমাবেশ হলো, এই সমাবেশে জাতি আশা করেছিল কি যে নির্বাচনটা কিভাবে করতে হবে, নির্বাচনে তাদের কি প্রতিশ্রুতি, কি মানুষকে তারা কি, দেশটাকে তারা কিভাবে দেখতে চায়, বাংলাদেশকে তারা কিভাবে পরিচালিত করে, এইটাই তো হবে আজকের সমাবেশের কথা। তা না হলে তারা কিছু কন্ডিশন দিল, যে কন্ডিশনের ফলে নির্বাচনটা যাতে ইনডেফিনিট, সেই কন্ডিশনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পিআর। তারা পিআর চাইছে। পিআর হলে আসলে অসুবিধাটা কি? এই শুনেন, পিআর হলে অসুবিধা কি? জামাত যদি সেটা বুঝতো, যদি পিআর আপনি নিম্নকক্ষে দিচ্ছেন না, দিচ্ছেন উচ্চকক্ষে, যদি নিম্নকক্ষেও দেন তাহলে আজকে পরাজিত মাফিয়া শক্তিরা
যদি আপনার অন্য কোনো নামে তাদের সংগঠনকে নিবন্ধন করে আর তাদের মার্কা যে নৌকা সেটা বাদ দিয়ে যদি মগ মার্কায় নির্বাচন করে বা টুপি মার্কায় যদি নির্বাচন করে বা চশমা মার্কায় যদি নির্বাচন করে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আর জামাত বা এনসিপিতে অনেক বেশি ভোট তারা পাবে। তাহলে কি হচ্ছে, হয়তো ইন্ডিভিজুয়ালি কেউ জিতবে না, কিন্তু এরকম একটা জুলাই অভ্যুত্থানের পরেও আপনার মানে রাজনৈতিক নেতারা তো বলছেন যে মানে জুলাই অভ্যুত্থানের পরে দেশের মানুষ আবার তাদের ভোট দেবে। আমি বলছি জুলাই অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান শেষ। আওয়ামী লীগ আর ফ্যাসিবাদ একই রকম। এখন যদি আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য বিভিন্ন রকম ফন্দি হাঁটেন, কারণ আওয়ামী লীগ আর ভারতীয় হেজিমনি সেম একটা শব্দ। এখন তারা যে বয়ান তৈরি করেছে পিআর পদ্ধতি, আপনি দেখবেন যে গোবিন্দচন্দ্র প্রামাণিক ইসলামী আন্দোলনের ওই প্রোগ্রামে যা বলছিল পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। এই পিআর পদ্ধতি কিন্তু ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া। সো এই যে আমি আশঙ্কা করছেন যে এখানে মানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ কিছু সুবিধা হবে। এবং আপনি দেখেন যারা একটু ওনাদের মন্তব্যটা একটু শুনি, ওনারা আসলে এটা মনে করেন কিনা। নির্বাচন করতে চায়, আমি একটু বলি, নিউট্রালি নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন করে স্বতন্ত্র প্রার্থী, তারা কোথায় যাবে পিআর পদ্ধতিতে? আমি বলছি পিআর পদ্ধতি ইন্ট্রোডিউস করার মতো সময় এখনো বাংলাদেশের সমাজ সেরকমটা মনে করেন না। মাওলানা আব্দুল হালিম, আজিজুল বাড়ি হেলালের যে যুক্তি, সেই যুক্তিগুলোর সঙ্গে আমি আরেকটা মন্তব্য একটু জুড়ে দিতে চাই যে আজকে সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন যে একটা ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে যদি পিআর হয়। সেটা একটা মানে অস্থিতিশীল একটা সরকার তৈরি করবে, দেশের স্থিতিশীলতা নষ্ট হতে পারে। কি বলবেন এই যুক্তিগুলো নিয়ে? জি, আমার প্রশ্নটা হচ্ছে, আজিজুল বাড়ি হেলাল আশঙ্কা করছেন যে এই পিআর পদ্ধতির যে কনসেপ্ট সেটা আসলে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা, এবং এটা হলে যে পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ আবার এখানে আসলে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারে, তারা নানান নামে ভোট করে বা নানান মার্কায় ভোট করে তারা প্রতিষ্ঠিত হবার সুযোগ তারা নিতে পারে। এবং সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ইঙ্গিত করেছেন যে অস্থিতিশীলতা হতে পারে। মানে সেই জায়গায় আপনারা কেন পিআর চাইছেন, মন্তব্যটা একটু করবেন, আপনাদের যুক্তি কি? আজিজুল বাড়ি হেলাল ভাই বলেছেন যে নির্বাচনের পক্ষে না, অথচ এই জাতীয় সংসদ নির্বাচনের জন্যই স্পষ্টভাবে আমরা বলেছি নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করার জন্যে আমাদের এই দাবি করো। কারণ হচ্ছে প্রশাসন সহ সর্বক্ষেত্রে যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সবকিছু ওকে না থাকে, তাহলে নির্বাচন করে 10টা হুন্ডা, 20টা গুন্ডা, 40টা রান্ডা, ইলেকশন ঠান্ডা, এরশাদ আমলের সে নির্বাচন করে তো আমরা লাভ নাই। 2014, 2018, 2024-এ নির্বাচন করলে তো হবে না। হেলাল ভাই বলেছেন 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে যে আওয়ামী লীগ ক্ষমতা আসলো, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে 5 আগস্টের প্রেক্ষাপটে যদি আজকে নতুন বাংলাদেশের এই প্রেক্ষিত তৈরি না হতো, তাহলে কি আমরা নির্বাচনের দাবি করতে পারতাম? 2018 সালের পর নির্বাচন হয়েছে না। পিআর নিয়ে একটু কি মন্তব্য করবেন? পিআরে আওয়ামী লীগ কি? সেজন্য আমাদের আমিরে জামাত বলেছেন যে নির্বাচন যে মাসে যখন হোক, জামাত ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত। সেই জায়গায় জামাত ইসলামীকে নির্বাচন বাহিরে মনে করা, এটা মনে হয় যৌক্তিক কোনো বিষয় না। আচ্ছা, পদ্ধতি আমরা এই জন্য বলেছি যে এখানে আমার আলাপটা আসলে অসমাপ্ত রাখতে হচ্ছে, আমি দুঃখ প্রকাশ করছি, কারণ মানে শুরুতে একটু যান্ত্রিক ত্রুটির জন্য আমার আসলে একটু সময় চলে গেছে, আমাকে শেষ করতে বলা হচ্ছে। এই আলাপটা আরেকটু পরিষ্কার করতে পারলে মানুষের কাছে সেটা মনে হয় অনেক ভালো হতো। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য, মাওলানা আব্দুল হালিম এবং আজিজুল বাড়ি হেলাল যুক্ত হবার জন্য আজকে ৭১-এ। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।